বাংলাদেশ ইজ ব্যাক। বাংলাদেশের ক্রিকেট ফিরেছে আপন মহিমায়, সগৌরবে। বাঘের গর্জন আবার শোনা যাচ্ছে ক্রিকেটারদের ব্যাটে বলে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়টা যে নিতান্তই একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে দাপটের সঙ্গে জয়ে সেটা প্রমাণ করে দিল লিটন দাসের দল। অবশ্যই সিরিজ জেতাটা এখনো আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এরপরের প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলা ওয়াশ। পাকিস্তানে গিয়ে আমরা যে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিলাম সেইটার জবাব বাংলা ওয়াশে দিতে পারি কিনা, তাই নিয়ে চ্যালেঞ্জ নিয়েই তো আসলে এই সিরিজটা শুরু হয়েছিল। এবং সেই পাকিস্তানের বিপক্ষে, যাদের বিপক্ষে আমাদের রেকর্ড আসলে টি-20তে খুবই খারাপ, সত্যিকার অর্থে আমরা দুইটা মাত্র ম্যাচ জিতেছি এশিয়ান গেমসের, ওইটা বাদ দিলে সেই দুইটা ম্যাচ সেই 2015-2016 সালে। এখন যখন আবারও আমরা তাদেরকে এরকম দাপটের সঙ্গে হারালাম, 27 বল হাতে রেখে 7 উইকেটে জয় পেলাম, তখন কিন্তু আমরা ওই রকম স্বপ্নটা দেখতেই পারি যে হোয়াইট ওয়াশের বদলে এবার বাংলা ওয়াশে হবে। অন্তত পক্ষে সিরিজ জয়টা হবেই তো হবে। সেই জন্য শেষ 2 ম্যাচের মধ্যে আর একটাই মাত্র জয় প্রয়োজন। বাংলাদেশের এই দল সেটা কি পারবে না? প্রথম ম্যাচে এরকম দাপটের সঙ্গে যারা খেললো, যাই হোক সেই আলোচনা পরের জন্য। কিন্তু এই যে প্রথম ম্যাচ সিরিজের আমরা এরকম দাপটের সঙ্গে জিতলাম, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। দেখুন, ফার্স্ট অফ অল আপনি স্কোর কার্ড যদি শুধুমাত্র দেখেন যে পাকিস্তান এই জায়গাটাতে 110 রানে অল আউট হয়ে গিয়েছে মিরপুরে, আগে ব্যাটিং করতে নেমে। সো এইটা হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি। মিরপুরে সেই ধানক্ষেতের উইকেট, ফলে আমরা আমাদের জায়গাতে খেলে যেভাবে ম্যাচ জিতেছি তাতে জিতে আসলে লাভটা কি? আমরা তো 2021 সালে সেই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষেও তো এরকম ধানক্ষেতের উইকেট বানিয়ে সিরিজ জিতেছিলাম। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা মুখ থুবড়ে পড়েছি, ওই দুইটা দল ফাইনালে খেলেছিল না। এই যে উইকেটে খেলছে, হ্যাঁ অবশ্যই টিপিক্যাল মিরপুর উইকেট। অবশ্যই আপনি বলতে পারেন যে এই উইকেটে খেললে এখনকার যুগে টি-20 সঙ্গে আমরা কতটা তাল মেলাতে পারবো, কিন্তু অবশ্যই এইটা 110 রানের উইকেট না। ধরেন 150-160 রানের উইকেট, 150 রানের উইকেট, মোর অর লেস। আমরা এই জায়গাটাতে আমাদের বোলিংকে এবং আমাদের ফিল্ডিংকে আসলে হিউজ ক্রেডিট দিতে হবে, যেভাবে আমরা পাকিস্তানকে 110-এ আটকে রেখেছি। এবং অবশ্যই পাকিস্তানের যে ইন্টেন্ট, তাদের যে আলট্রা অ্যাটাকিং অ্যাপ্রোচে যে তারা টি-20 খেলা শুরু করেছে, সেইটাও আসলে তাদের পায়ের নিচের মাটি খুঁড়েছে এবং সেই মাটির তলেই তারা চাপা পড়েছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, 110 রান যখন পাকিস্তান করে ফেলেছে, সেই রান তারা করতে নেমে আমরা জিতবো কি জিতবো না আশঙ্কার জায়গা থাকতে পারে। আপনি সেই দেন এগেইন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে যদি ফেরত যান, 4 বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাস্ট টি-20টাতে আমরা মাত্র 122 রানে আটকে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচটা জিতবে, অথচ অস্ট্রেলিয়াকে আমরা 62 রানে অল আউট করে দিয়ে 60 রানে ম্যাচটা জিতে গেছিলাম। ফলে আজকেও যখন এই 110 রান তারায়, শুরুতেই আমাদের 7 রানের মধ্যে দুইটা উইকেট করে চলে গেল। তানজিদ হাসান তামিম তিনি আউট হয়ে গেলেন এবং লিটন কুমার দাস অফ স্ট্যাম্পের বাইরে একটা বলে ওই যে হোয়াইট স্লিপ পজিশনে দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে দুইজনই যখন 1 রানে আউট হয়ে গেলেন, তখন আমাদের মধ্যে একটা আশঙ্কার জায়গা তৈরি হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেই আশঙ্কাটা দূর হয়ে গিয়েছে। 3rd উইকেট পার্টনারশিপ 73 রানে তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের। হৃদয় চান্স পেয়েছেন তার ইনিংসটাতে, 2টা চান্স পেয়েছেন, একটা 12 রানে, একটা 30 রানে। তারপরে হচ্ছে কি ওখানে 36 রানের একটা ইনিংস খেলেছেন। তার চেয়ে বড় কথা, পারভেজ ইমনের সঙ্গে ওই পার্টনারশিপটা তিনি হচ্ছে কি অংশ ছিলেন। ফলে ওই সময়টাতে আমাদের জয়টা নিশ্চিত হয়ে যায়। তাওহিদ হৃদয় যতক্ষণে আউট হন তখন আমাদের 45 বলে মাত্র 31 রান প্রয়োজন, আমরা 27 বল বাকি থাকতেই ম্যাচ জয়টা নিশ্চিত করেছি। পারভেজ ইমন তিনি এই ম্যাচে 50 করে নট আউট ছিলেন, যেইটা গুরুত্বপূর্ণ তার জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট সিরিজে শেষ দুইটা ম্যাচে কিন্তু তিনি রানের খাতা খুলতে পারেননি। সো এইখানটাতে তিনি 5-5টা ছক্কা মেরেছেন, খুব ভালো একটা ইনিংস খেলেছেন। 50 হওয়ার পর তিনি আউট হয়ে যেতে পারতেন, একবার আম্পায়ার তাকে আউট ঘোষণা করলো, তিনি আম্পায়ার্স কলে বেঁচে গেলেন। এরপর একটা সহজ কট বিহাইন্ডের সুযোগ পাকিস্তান কিপার মিস করলেন, যে কারণে তিনি নট আউট ছিলেন। তারপরেও এই রানটা তার কনফিডেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ টিমের কনফিডেন্সের জন্য তো ওভারঅল বটেই। 7 উইকেটের এই দাপুটে জয়, যেই জয়টার আসলে আমাদের ফাউন্ডেশনটা তৈরি হয়ে গিয়েছিল আমাদের বোলিং ইনিংসে, এবং কি অসাধারণ বোলিং আমরা করেছি। আমাদের ক্যাপ্টেন লিটন দাস গত 3টা সিরিজের 9টা ম্যাচে টানা টস হেরেছেন স্থায়ী ক্যাপ্টেন হবার পরে, এবং সেইখানটাতে তিনি প্রথমবারের মতো টস জিতলেন এইখানটাতে, এবং টস জিতে আগে যে বোলিং নিলেন, পাওয়ার প্লেতে আমরা 41 রানে পাকিস্তানের 4-4টা উইকেট তুলে নিয়েছে। হ্যাঁ, আমাদের ইনিংসটার মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন, এইখানটাতে আমরা এই যে ফার্স্ট ওভারটাতেই ক্যাচ ফেলেছেন ওইখানে ফখর জামানের তাসকিন আহমেদ, কিন্তু সেকেন্ড ওভারে বোলিং এ এসে তাসকিন আবার সেটা পুষিয়ে দিয়েছেন সাইম আইয়ুবের উইকেটটা নিয়ে। শেখ মাহেদী হাসান তিনিও হারিসকে আউট করেছেন। সালমান মির্জাকে হচ্ছে গিয়ে মোটামুটি একটু নাচিয়ে কাঁদিয়েই তানজিম সাকিবের বলে তিনি স্কুপ করতে গিয়ে কিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে দিয়েছেন। এবং যখন আমাদের মুস্তাফিজুর রহমান তিনি হাসান
নওয়াজকে আউট করে দিলেন, তখন কিন্তু ওই বললাম যে পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তানের 41 রানে 4 উইকেট চলে গিয়েছে এবং সেই জায়গাটাতে আমরা যে ম্যাচের গ্রিপটা নিয়েছে আর আমরা বাকি সময়টাতে সেই গ্রিপটা লুজ করিনি। হ্যাঁ, আমাদের কিছু লুপলস জায়গাটাতে ছিল, যেমন ফখর জামানকে আমরা 2টা লাইভ দিয়েছি, শুরুতেই বললাম ফার্স্ট ওভারে তাসকিন লাইভ দিয়েছেন, তখন ফখর জামানের মাত্র 4 রান, 30 রানের সময় শেখ মাহেদী হাসানের একটা কটেন বল চান্স, টাফ চান্স ছিল কিন্তু ধরার মতো, সেইটা তিনি মিস করেছেন। শেষ ওই ওভারটা থেকেই আবার তারা রান তুলে নেয়, ওটা ছিল 10th ওভার। 10th ওভারে তারা হচ্ছে গিয়ে 5 উইকেটে 66 রানে পৌঁছে যায়, ওই ওভারে আরো 2টা বাউন্ডারি মেরেছেন। এর আগে হচ্ছে গিয়ে আরো একটা তাদের পাকিস্তান ইনিংসে রান আউট হয়েছেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানের এই ইনিংসে কিন্তু 3টা রান আউট আমরা করেছি এবং সেইটা বাংলাদেশের ফিল্ডিং ক্যাপাবিলিটিটা বোঝায় যে কত ভালো ফিল্ডিং করছে। অবভিয়াসলি আমরা 2টা ক্যাচ ফেলেছি কিন্তু ওভারঅল ফিল্ডিং আমি মনে করি যে ভালোই ফিল্ডিং হচ্ছে, স্পেশালি ফখর জামানের সেই রান আউটটা। তারা অবশ্যই ওই খুশদিল শাহর সাথে কমেডি অফ এরর্স তাদের হয়ে গিয়েছে, তারা একটা ভুল বোঝাবুঝিতে, যাই হোক বাংলাদেশ সেই সুযোগটা কাজে লেগেছে, 34 বলে 44 রান করে ফখর জামানের উইকেটটা তুলে নিয়েছে। ফলে এরপরে আর পাকিস্তানের বিগ স্কোর করার মতো অবস্থা তাদের ছিল না। হ্যাঁ, তাদের ব্যাটিং লাইন আপটা লম্বা ছিল কিন্তু কোনো একটা জায়গায় যে বাংলাদেশের বোলারদের প্রেসার দেবেন সেটা পায়নি, বরং বাংলাদেশের বোলার ফিল্ডাররা রেগুলার প্রেসার দিয়ে গিয়েছে এই পাকিস্তানের ব্যাটিং লাইন আপের উপরে। ও লাস্ট ওভারটার কথাও যদি চিন্তা করেন, খুশদিলকে আবার যখন ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান পরে বোলিং, মুস্তাফিজের কথা তো বলতেই হবে ভাই, 4 ওভার বোলিং করেছেন তিনি, দিয়েছেন মাত্র 6 রান, 2 উইকেট তুলে নিয়েছেন। 2 উইকেট তুলে নেওয়া হচ্ছে যে মাত্র 6 রান দিয়েছেন, সেটা টি-20 ফরম্যাটে 4 ওভারের ফুল স্পেলে বাংলাদেশের সবচেয়ে কিপটা বোলিং এর রেকর্ডটা তিনি করলেন। এর আগে 4 ওভারে 7 রান দিয়েছেন স্বয়ং মুস্তাফিজ, তিনি একবার, রিশাদ হোসেন একবার, তানজিম সাকিব একবার। সেই রেকর্ডটা মুস্তাফিজ এখন নিজের করে নিলেন। 2021-এর সেই 2টা সিরিজে মুস্তাফিজ যেমন আনপ্লেয়েবল ছিলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই স্মৃতিটা আসলে কিছুটা ফিরিয়ে আনলেন, ওইটা আমরা বলতে পারি। আবার লাস্ট ওভারটার কথা আমি বলছিলাম যে পাকিস্তান 110 7 উইকেট নিয়ে ঢুকেছিল এবং সেই ওভারে প্রথম 3টা বলে তারা 3টা উইকেট হারিয়ে অল আউট হয়ে গেল। তাসকিন ফার্স্ট এবং থার্ড বল উইকেট নিয়েছেন, মাঝখানের বলটাতে রান আউট হয়েছে, ওই 3 রাউন্ড রান আউটে থার্ডটা। ফলে আমি মনে করি আমরা 110 রানে যখন পাকিস্তানকে আটকে রেখেছি তখনই আমরা জয়ের পথটা অনেকখানি ক্লিয়ার করে ফেলেছি। সেইটা ব্যাটিং ইনিংসের শুরুতে আমরা 7 রানের মধ্যে তানজিদ তামিম এবং লিটন দাসের উইকেট হারানো সত্ত্বেও। দেন এগেন আমি বলছি যে অবশ্যই মিরপুরের এই উইকেট আদর্শ উইকেট না টি-20-র জন্য, এটা কোনোভাবেই 200 রানের উইকেট না, কিন্তু এটা আবার 110 রানের উইকেটও না। ফলে এই জায়গাটাতে একেবারেই মিরপুরের ধান ক্ষেত, একেবারেই ব্যাটসম্যানদের বদ্ধভূমিতে খেলা হয়েছে।